আমরা দেখতে পাচ্ছি যে এই স্ট্রটি এবং আগের স্ট্রকে বিকর্ষণ করে দূরে সরিয়ে দিচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটি স্ট্র আরেকটি স্ট্রকে বিকর্ষণ করে দূরে পাঠিয়ে দিচ্ছে। আমরা দৈনন্দিন জীবনে যত ধরনের যন্ত্রপাতি ব্যবহার করি, মনে করো মোবাইল ফোন, টিভি, কম্পিউটার, যাবতীয় কিছু, এগুলির সবগুলির মধ্যেই এই তড়িৎ এবং চুম্বকের ঘটনা জড়িত। তারপর মনে করো শুধু আমাদের দৈনন্দিন জীবনের যন্ত্রপাতিগুলি নয়, মনে করে এই যে আমি যে এই পেনটিকে ধরে আছি, এই পেনটিকে ধরে থাকার পেছনেও এখানেও তড়িৎ এবং তড়িতের ঘটনা কাজ করছে। শুধু এটা না, মনে কর আমি এই পেনটা দিয়ে তোকে ঢিল মারলাম, তোর কপালে গিয়ে পেনটা হিট করলো, এখানেও কিন্তু কিছু ইলেকট্রিক্যাল ফেনোমেনা, তড়িতের ব্যাপার স্যাপার কিন্তু আছে। শুধু এটা না, মনে কর আমরা যে সবাই আছে, আমাদের যে অস্তিত্ব আছে, এই পেনটা যে আছে, এখানে যে প্রত্যেকটি অণুপরমাণু এক জায়গায় দৃঢ়ভাবে আটকে আছে, এর পেছনেও তড়িতের ঘটনা আছে। যাই হোক, এই ব্যাপারগুলি আমরা আজকে ভালো মতো জানব। তো প্রাচীন গ্রিসে মোটামুটিভাবে 600 বিসি বুঝতেই পারছিস, খ্রিস্টপূর্বাব্দ। প্রাচীন গ্রিসে মোটামুটিভাবে 600 খ্রিস্টপূর্বাব্দে গ্রিক দার্শনিক থেলস, থেলস, উনি সবার প্রথম পর্যবেক্ষণ করেছিলেন যে অ্যাম্বার হলো পাইন গাছের এক ধরনের শক্ত আঠা। অ্যাম্বারকে যদি পশম দিয়ে ঘষে নেওয়া যায়, তাহলে এই অ্যাম্বার ছোট ছোট কাগজের টুকরো বা এরকম কোনো কিছুকে আকর্ষণ করতে পারে। তোরা নিজেরাও দেখে থাকবি যে শীতকালে যদি চিরুনি দিয়ে মাথা আঁচড়ানোর পর বা চিরুনিকে যদি কোনো কাপড়ের মধ্যে ঘষে নিস, তাহলে কি হয় বল? সবসময়ই হয়, কিন্তু শীতকালে এই ব্যাপারটা ভালো হয়। কারণ হচ্ছে শীতকালে বাতাসের হিউমিডিটি, জলীয় বাষ্প কম থাকে। যাই হোক, এই চিরুনি বা এই পেন, এটাকে যদি আমরা কাপড় দিয়ে ঘষে নিই, তাহলে এটা কি ছোট ছোট কাগজের টুকরো বা এরকম কোনো কিছুকে আকর্ষণ করতে পারে। নিশ্চয়ই এরকম আমরা দেখে থাকবো। শুধু এটা না, এগুলোও তোরা দেখে থাকবি যে মনে কর বিশেষ করে শীতের দিনে ভালো হয়, ধর এই শার্ট টার্ট এগুলো খোলার পরে দেখবি আমাদের শরীরের রোমগুলো একটু খাড়া হয়ে যায়। বা ধর টিভি সেট, টেলিভিশন অফ করার পর তুই যদি এর সামনে যাস, দেখবি আমাদের স্কিনের রোমগুলো সোজা হয়ে গেছে, খাড়া হয়ে গেছে। অবজার্ভ করেছিস কি? এই সব ব্যাপারগুলি হচ্ছে এই তড়িৎ সংক্রান্ত ব্যাপার। যাই হোক, তো গ্রিক দার্শনিক থেলস সবার প্রথম পর্যবেক্ষণ করেছিলেন মোটামুটিভাবে 600 বিসিতে, যে অ্যাম্বার, একে পশম বা এই জাতীয় কোনো কিছু দিয়ে ঘষা হলে এটি ছোট ছোট কাগজের টুকরো বা এই জাতীয় কোনো কিছুকে আকর্ষণ করতে পারে। যাই হোক, পরবর্তীকালে এগুলো আর খুব বেশি এগোয়নি। তো মোটামুটি এইরকম সময়ে মানুষ আরও দেখেছিল যে প্রাকৃতিকভাবে পাওয়া কিছু পাথর, এরা আবার লোহার মতো কোনো কিছুকে আকর্ষণ করতে পারে। তো এখান থেকে চুম্বকের জয়যাত্রা শুরু হলো, চুম্বক সম্বন্ধে মানুষ ধারণা লাভ করলো, এবং এই যে অ্যাম্বার, এখান থেকে তড়িৎ সম্পর্কে মানুষের ধারণা জন্মালো। এবং এই দুটি শাখা, তড়িৎ এবং চুম্বক, মোটামুটিভাবে একই সময়ে ধীরে ধীরে বিস্তার লাভ করতে শুরু করলো, কিন্তু সেপারেটলি। তড়িৎ এবং চুম্বকের মধ্যে যে কোনো সম্পর্ক থাকতে পারে, এগুলো তখনও পর্যন্ত মানুষের কোনো ধারণাই ছিল না। পরবর্তীকালে এরও বহু বহু বছর পরে 1820 সালে ওরস্টেড, হ্যান্স ক্রিস্টিয়ান ওরস্টেডের তোরা নাম শুনে থাকবি, ক্লাস 10-এ পড়েছিস ওরস্টেডের পরীক্ষা। তারপর 1831 সালে মাইকেল ফ্যারাডের সূত্র তোরা ক্লাস 10-এ পড়েছিস, মনে আছে। তারপর 1869 সালে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, ওনাদের পরীক্ষা নিরীক্ষার ফলে দৃঢ়ভাবে আমরা সিদ্ধান্ত করতে পারলাম যে তড়িৎ এবং চুম্বক আলাদা কোনো কিছু নয়, তড়িৎ এবং চুম্বক আসলে একই, এদের মধ্যে একটি অন্তরঙ্গ গভীর সম্পর্ক আছে। তো এরও বহু বছর পরে স্যার উইলিয়াম গিলবার্ট, উনি লক্ষ্য করলেন যে শুধু অ্যাম্বার না, বুঝতে পারলে, শুধু অ্যাম্বার না, অন্য যে কোনো অনেক পদার্থকেই যদি পশম বা কাগজ বা এই রকম কোনো কিছু দিয়ে ঘষে নেওয়া হয়, তাহলে ওই বস্তুগুলিও অন্য কোনো বস্তুকে আকর্ষণ করতে পারে। প্রথমে মানুষ মনে করেছিল যে অ্যাম্বারের মধ্যেই এই আকর্ষণ ক্ষমতাটা আছে, কিন্তু তারপরে অনেক বছর পরে মোটামুটিভাবে 1600 খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম গিলবার্ট, উনি লক্ষ্য করেছিলেন যে অ্যাম্বার বাদেও অনেক পদার্থের মধ্যেই এই পশম বা এই কোনো কিছু দিয়ে ঘষে নিলে তার মধ্যে একটি আকর্ষণ করার ক্ষমতা জন্মায়। যাই হোক, এই আকর্ষণ করার ক্ষমতা জন্মায় কেন বা কি, এই বিষয়ে স্যার গিলবার্ট অনেক পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। তো উনি বললেন যে কোনো একটি পদার্থকে ঘষে নেওয়ার ফলে এর মধ্যে
এর যে আকর্ষণ করার ক্ষমতা জন্মালো, এই আকর্ষণ করার ক্ষমতা জন্মালো যেই পদার্থের মধ্যে, উনি বললেন এই পদার্থটি হলো তড়িৎগ্রস্ত বা ইলেকট্রিফাইড। তড়িৎগ্রস্ত বা ইলেকট্রিফাইড। অ্যাম্বার, অ্যাম্বারকে গ্রিক ভাষায় বলা হয় ইলেকট্রন। গ্রিক ভাষায় এইরকমভাবে লেখা হতো ইলেকট্রন। তো এই অ্যাম্বার থেকেই ইলেকট্রিসিটি কথাটি এসেছে। আবার বলছি, স্যার গিলবার্ট কি বললেন, যে ঘর্ষণ করার ফলে যেই বস্তুগুলির মধ্যে আকর্ষণ করার ক্ষমতা জন্মালো, উনি বললেন এই বস্তুগুলি হলো ইলেকট্রিফাইড বা তড়িৎগ্রস্ত। এবং এই ঘর্ষণ করার ফলে বা পশম বা উল এই জাতীয় কিছু দিয়ে ঘষে নেওয়ার ফলে এগুলির মধ্যে কোনো একটি বৈশিষ্ট্য, কোনো একটি ধর্ম নতুন করে সঞ্চার হয়েছে, যেটি এর মধ্যে আগে ছিল না। বুঝতেই পেরেছিস যে আগে থেকেই যদি এর মধ্যে এই ধর্মটি থাকতো তাহলে কি হতো? তাহলে এমনিতেই তো এই বস্তুটি অন্য কোনো বস্তুকে আকর্ষণ করতো, তাই কি না? তাহলে পশম বা উল এই জাতীয় কোনো কিছু দিয়ে ঘষে নেওয়ার ফলে এর মধ্যেই আকর্ষণ ক্ষমতা জন্মালো, অর্থাৎ এর মধ্যে কি নতুন একটি ধর্মের সৃষ্টি হলো। এই যে নতুন একটি ধর্মের সৃষ্টি হলো, উনি বললেন এই ধর্মটি হলো তড়িৎ আধান। ইংরেজিতে বলা হয় ইলেকট্রিক চার্জ। তাহলে স্যার গিলবার্টের কথা অনুযায়ী ইলেকট্রিক চার্জ কি? যে কোনো একটি বস্তুকে পশম উল এই জাতীয় কোনো কিছু দিয়ে ঘষে নেওয়ার ফলে ওর মধ্যে নতুন একটি বৈশিষ্ট্যের সৃষ্টি হয়, নতুন একটি ধর্মের সৃষ্টি হয়, যার কারণে এই বস্তুটি অন্য কোনো বস্তুকে আকর্ষণ করতে পারে। এই ধর্মই হলো ইলেকট্রিক চার্জ বা তড়িৎ আধান। এটার মধ্যে এখন তড়িৎ আধান নেই, এটাকে আমি কিছু দিয়ে ঘষে নিলাম, এখন এটি অন্য কোনো বস্তুকে আকর্ষণ করবে। এক্স্যাক্টলি, এখন এটি অন্য কোনো বস্তুকে আকর্ষণ করবে, যে কোনো কিছুই আকর্ষণ করতে পারে। কিছু শর্ত আছে, সেগুলি পালিত না হলে সেটা আমরা অবজার্ভ করতে পারবো না। যাই হোক, দেখ তো এরপরে স্যার বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, উনি এই তড়িৎ আধান সংক্রান্ত অনেক পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। তো মনে কর এইখানে একটি বেলুন ঝোলানো হলো, এখানে একই রকম আরেকটি বেলুন ঝোলানো হলো। এবার মনে কর উল বা পশম নেওয়া হলো, এই বেলুনের আমি এই জায়গাটা ঘষে নিয়ে এটাকে ছেড়ে দিলাম। ইমিডিয়েটলি আমরা দেখব যে এই বেলুন দুটি পরস্পরের কাছে চলে আসছে, একটি আরেকটির গায়ে লেগে গেল, অর্থাৎ এই বেলুনটি বন্ধুত্বের জন্য এর কাছে এগিয়ে গেল। তো এবার প্রশ্ন হলো, এই বেলুনটি এর দিকে এগিয়ে গেল, এটিও এর দিকে এগিয়ে গেল। এই বেলুন কি করে জানলো এখানে আরো একটি বেলুন আছে, বা এই বেলুন কি করে জানলো এখানে আরো একটি বেলুন আছে? বুঝতেই পারছিস এখানে এরকম জানার ব্যাপার নেই, এখানে একটি বল কাজ করেছে। এখন তোরা বলতে পারিস যে এই বল হচ্ছে মহাকর্ষ বল। এই বল যদি মহাকর্ষ বল হতো তাহলে এমনিতেই যখন বেলুন দুটিকে ঘষে নেওয়া হয়নি, তাহলে তখন কেন এগিয়ে গেল না? যদি এই বল মহাকর্ষ বল হতো তাহলে কি এটিকে ঘষে নেওয়ার আগেও তো এরা পরস্পরের সঙ্গে আকর্ষণ বল অনুভব করতো বা এগিয়ে যেত, তাহলে এই বল নিশ্চয়ই মহাকর্ষ বল নয়। মহাকর্ষ বলের মান কত? মহাকর্ষ বল অত্যন্ত নগণ্য, অত্যন্ত দুর্বল। এখানে বায়ুর বাধা এবং অন্যান্য বাধার কারণে, মহাকর্ষ বলের কারণে এরা পরস্পরের দিকে এগিয়ে যাবে না। তাহলে এই বল কি নতুন ধরনের কোনো বল? তো এরপর মনে কর আমরা এরকম আরেকটি পশমের টুকরো দিয়ে এই বেলুনটির এই পাশে এবং এই বেলুনটির এই পাশে ঘষে নিয়ে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর আমরা ইমিডিয়েটলি দেখব যে বেলুন দুটি পরস্পর থেকে দূরে সরে গেল, একটি আরেকটি থেকে পালিয়ে গেল। অর্থাৎ বুঝতেই পারছিস এখানে এরা পরস্পরকে বিকর্ষণ। তাহলে এখানে কি হলো? আমরা বলবো যে এই পশম দিয়ে এই বেলুনকে ঘষে নেওয়ার ফলে এখানে তড়িৎ আধানের সঞ্চার হয়েছে, এই পশম দিয়ে এটিকে ঘষে নেওয়ার ফলে এখানেও তড়িৎ আধান সঞ্চার হয়েছে। এবার প্রশ্ন হলো, বেলুন দুটির উপাদান একই জাতীয় বেলুন, এই দুটি পশম একই, আমরা একই মনে করে নেই, একটি বড় পশমের টুকরো থেকে দুটি টুকরোকে আলাদা করে নিয়েছি। তাহলে এই পশম দুটিও একই, এই বেলুন দুটির উপাদানও একই। তাহলে আমি যদি এই পশম দিয়ে এই বেলুনকে ঘষে নিই, এখানে যে ঘটনা ঘটবে, এই পশম দিয়ে এই বেলুনকে ঘষে নিলেও তো একই ধরনের ঘটনা ঘটবে।
এরকম কি হতে পারে এই বেলুনের ক্ষেত্রে যা হলো এই বেলুনের ক্ষেত্রে অন্যরকম কোনো কিছু হয়েছে? এই বেলুনকে পশম দিয়ে ঘষলাম, এর মধ্যে যা হলো। এই বেলুনটি একই রকম, একে একই রকম পশম দিয়ে ঘষেছি, তাহলে এই বেলুনে যা হয়েছে এই বেলুনও তো অবভিয়াসলি তাই হবে। তাহলে এখান থেকে আমরা অবভিয়াসলি বলতে পারি যে বেলুন দুটি যেহেতু একই এবং একই রকম পশম দিয়েই এই দুটিকে ঘষা হয়েছে, তাহলে এই বেলুন দুটিকে কি, এই বেলুন দুটিতে একই ধরনের তড়িতের সৃষ্টি হয়েছে। ধরা যাক এই বেলুন দুটির মধ্যে যেই তড়িৎ সৃষ্টি হয়েছে তাকে আমরা বললাম এ ধরনের তড়িৎ আধান, এ টাইপ। এবং আমরা আরও লক্ষ্য করব যেই এখন এই পশম দিয়ে এটিকে ঘষে নিয়েছি, এই পশম দিয়ে এটিকে ঘষে নিয়েছি, এখন এই পশম দুটিকে যদি আমরা পরস্পরের কাছাকাছি রাখি, দেখো পশম দুটিও পরস্পরকে বিকর্ষণ করছে, দূরে ঠেলে সরিয়ে দিচ্ছে। কিন্তু এখান থেকে আমরা একটি বেলুনকে নিলাম এবং যে কোনো একটি পশমকে যদি নিই তাহলে দেখব এরা আবার পরস্পরের দিকে এগিয়ে এলো। এই বেলুন দুটির মধ্যে যে ধরনের আধান সৃষ্টি হলো একই ধরনের হয়েছে, এটা আমরা অবভিয়াস, এটা আমরা আগে বুঝতে পেরেছি। তো এরা পরস্পরকে বিকর্ষণ করলো। এখান থেকে আমরা কি বলতে পারি যে বেলুন দুটির মধ্যে একই ধরনের আধান সৃষ্টি হয়েছে, তার ফলে এরা বিকর্ষণ করেছে। বেলুন দুটির মধ্যে আলাদা কিছু হওয়ার কোনো জায়গাই নেই, একই ধরনের বেলুন, একই জিনিস দিয়ে ঘষে নেওয়া হয়েছে, এরা পরস্পরকে দূরে ঠেলে সরিয়ে দিয়েছে। তাহলে এখান থেকে আমরা কি জানতে পারলাম যে একই ধরনের তড়িৎ আধান পরস্পরকে বিকর্ষণ করে। কিন্তু এখানেও আমরা দেখলাম যে পশম দুটিও পরস্পরকে বিকর্ষণ করলো, কিন্তু বেলুন এবং পশম পরস্পরকে আকর্ষণ করলো। তাহলে এখান থেকে বল বেলুন এবং পশম এদের মধ্যে কি একই জাতীয় তড়িৎ না আলাদা? একই জাতীয় হলে কি হতো? একই জাতীয় হলে তো এরা বিকর্ষণ করতো। দেখ এই দুটি পশম দিয়ে এই দুটিকে ঘষে নেওয়া হয়েছে, তাই না? তাহলে এই দুটি নিজেদের মধ্যে বিকর্ষণ করছে, কারণ এই দুটির মধ্যেও কি একই জাতীয় তড়িৎ সৃষ্টি হয়েছে। কিন্তু বেলুন এবং পশম পরস্পরকে আকর্ষণ করলো, তাহলে বেলুন এবং পশমের মধ্যে একই জাতীয় হয়নি। তাহলে পশমের মধ্যে যেই জাতীয় তড়িৎ সৃষ্টি হয়েছে তাকে আমরা ধরলাম বি টাইপ তড়িৎ আধান, এ বি ধরলাম, দুই রকম। তাহলে এই দুই ধরনের আধানের আমরা অস্তিত্ব পেলাম। এবার প্রশ্ন হলো এই দুই ধরনের আধান বাদেও অন্য কোনো তৃতীয় ধরনের কোনো তড়িৎ আধান থাকতে পারে কিনা। এই বিষয়ে অনেক এক্সপেরিমেন্ট হয়েছে, কিন্তু এই দুই ধরনের তড়িৎ আধানের বাইরে অন্য কোনো ধরনের তড়িৎ আধানের কোনো রকম অস্তিত্ব কখনো পাওয়া যায়নি। তাহলে তড়িৎ আধান কয় রকম? দুই রকম, এ টাইপ বি টাইপ, এরকম আমরা ধরলাম। এবার এরপরে আরও দেখা গেল যে উপযুক্ত পরিমাণ এ টাইপ আধান এবং বি টাইপ আধান পরস্পর মিলে শূন্য হয়ে যেতে পারে, নিস্তরিত হয়ে যায়, অর্থাৎ একটি আরেকটিকে প্রশমিত করে দিতে পারে। তার মানে কি এ আর বি বিপরীত জাতীয়। এখান থেকেই মনে কর বীজগণিতে +5 -5 মিলে কি হয়? 0। তাহলে এ টাইপ এবং বি টাইপ এই দুই ধরনের আধান কি হলো? পরস্পর মিলে শূন্য হয়ে যায়। এখান থেকেই বেঞ্জামিন ফ্রাঙ্কলিন সম্ভবত এই ধারণা থেকেই উনি এক ধরনের আধানের নাম দিলেন ধনাত্মক আধান বা পজিটিভ, এবং অপর ধরনের আধানকে নাম দিলেন ঋণাত্মক আধান বা নেগেটিভ। এখানে ধনাত্মক বা ঋণাত্মকের কিন্তু অন্য কোনো তাৎপর্য নেই, কি দুই ধরনের আধান আছে, এরা পরস্পর মিলে শূন্য হয়ে যায়, সেই জন্য একটিকে পজিটিভ ধরা হলো, একটিকে নেগেটিভ ধরা হলো। আমরা এ টাইপ বি টাইপ বা প্লাস মাইনাস না বলে যদি এক ধরনের আধানকে হাতি এবং আরেক ধরনের আধানকে ঘোড়া বলতাম, যে ইলেকট্রনের আধান হাতি, প্রোটনের আধান ঘোড়া, তাতেও কিন্তু কোনো প্রবলেম হতো না, কিন্তু আমাদের দৈনন্দিন হিসেবপত্রের ক্ষেত্রে কি অনেক অসুবিধা হতো। চলো আমরা একটু ডেমনস্ট্রেশন দেখে নেই। তোমরা দেখতে পাচ্ছ এই দুটি হলো কোল্ড ড্রিঙ্কসের স্ট্র এবং এটি হলো একটি সুতির কাপড়। তো প্রথমে আমরা এই যে কোনো একটি স্ট্রকে সুতির কাপড় দিয়ে বেশ কয়েকবার ভালো করে ঘষে নিলাম। তারপর একে আমরা এই কোল্ড ড্রিঙ্কসের ক্যাপের ওপর খুব ভালোভাবে রেখে দিলাম এবং এরপর এই দ্বিতীয় স্ট্রটিকেও আরেকবার এই সুতির কাপড় দিয়ে ঘষে এর কাছে আনলেই আমরা দেখতে পাচ্ছি যে এই স্ট্রটি এবং আগের স্ট্রকে বিকর্ষণ করে দূরে সরিয়ে দিচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটি স্ট্র আরেকটি স্ট্রকে বিকর্ষণ করে দূরে পাঠিয়ে দিচ্ছে
এখানে তোমরা বুঝতেই পারছো যে কি হচ্ছে ঘটনাটি। দুটি স্ট্রকে আমরা একই ধরনের সুতির কাপড় দিয়ে ঘষে নিয়েছি, ফলে এদের উভয়ের মধ্যে একই ধরনের তড়িৎ আধান সৃষ্টি হয়েছে, তাই এরা পরস্পরকে বিকর্ষণ করছে। তোমরা নিজেরাও খুব সহজেই এই পরীক্ষাটি করে দেখতে পারো। এখন দেখো এখানে আবার এই দুটি স্ট্র একটি আরেকটিকে আকর্ষণ করছে। এখন তোমরা ভেবে বলো এখানে আমি কি করেছি যাতে এই স্ট্র দুটি পরস্পরকে আকর্ষণ করছে, বা এখানে কি হতে পারে যে কারণে এদের মধ্যে আকর্ষণ বল কাজ করছে। তোমরা নিজেরা ভেবে দেখো এবং নিজেরা অবশ্যই এই এক্সপেরিমেন্টটি করবে এবং তোমাদের ছোট ছোট ভাই বোনকে এই এক্সপেরিমেন্টটি করে দেখাবে। যাই হোক, অনেক বছর পরে যখন ইলেকট্রন প্রোটন এগুলো সম্বন্ধে মানুষ জানলো, তখন দেখা গেল এই পরমাণু 3 ধরনের কণা দিয়ে তৈরি, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তার মধ্যে পাওয়া গেল যে ইলেকট্রনের আধান আছে, ইলেকট্রনের মধ্যে তড়িতের বৈশিষ্ট্য আছে, প্রোটনের মধ্যে আছে, নিউট্রনের মধ্যে নেই। ইলেকট্রনটাকে নেগেটিভ ধরা হলো, প্রোটনটাকে পজিটিভ ধরা হলো, আর নিউট্রন হচ্ছে নিস্তড়িৎ। তখন থেকেই যদি প্রোটনকে নেগেটিভ ধরা হতো, ইলেকট্রনকে পজিটিভ ধরা হতো, কোনো প্রবলেম হতো? কোনো রকম কোনো প্রবলেম কিন্তু হতো না। যাই হোক, তাহলে এখান থেকে এখন আমরা এই পর্যন্ত পড়ে কি জানলাম যে তড়িৎ আধান কি? তড়িৎ আধান হলো পদার্থ গঠনকারী মৌলিক কণা, দ্যাট ইজ ইলেকট্রন এবং প্রোটন। পদার্থ গঠনকারী মৌলিক কণা ইলেকট্রন এবং প্রোটন, এদের একটি অভ্যন্তরীণ বৈশিষ্ট্য বা নিজস্ব বৈশিষ্ট্য, যার কারণে এরা কি পরস্পরের সঙ্গে আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করতে পারে, অর্থাৎ তড়িৎ বল বা ইলেকট্রিক ফোর্স প্রয়োগ করতে পারে। আবার বলছি, পদার্থ গঠনকারী মৌলিক কণা ইলেকট্রন, প্রোটন, এদের একটি ফান্ডামেন্টাল প্রপার্টি বা মৌলিক বৈশিষ্ট্য, অভ্যন্তরীণ ধর্ম বা ইন্ট্রিনসিক প্রপার্টি বলা হয়, এদের মধ্যে আছে, যার কারণে এরা কি পরস্পরের উপর তড়িৎ বল প্রয়োগ করতে পারে, আকর্ষণ বা বিকর্ষণ। একটি উদাহরণ দিলে তোরা ভালো বুঝতে পারবি। মনে কর এই একটি বস্তু কণা, এর ভর m1, এই একটি বস্তু কণা, এর ভর m2। মনে কর এদের মধ্যবর্তী দূরত্ব r। ক্লাস 11 আমরা পড়েছি যে এদের ভরের কারণে এরা কি পরস্পরের উপর কি মহাকর্ষ বল প্রয়োগ করে। মহাকর্ষ বলের ইকুয়েশন কি হয়? F = G m1 m2 / r²। তাহলে বল এখানে এই যে মহাকর্ষ বল প্রয়োগ করলো এরা পরস্পরের উপর, এই মহাকর্ষ বল প্রয়োগ করার কারণ কি? এই মহাকর্ষ বলের কারণ কি? এই মহাকর্ষ বলের কারণ হচ্ছে এদের ভর আছে। এদের মহাকর্ষ, এরা পরস্পরের উপর মহাকর্ষ বল প্রয়োগ করতে পারলো কারণ এদের ভর আছে। তাহলে আমরা এখান থেকে ভরের কি সংজ্ঞা দেব? আমরা একে গ্র্যাভিটেশনাল মাস বা মহাকর্ষীয় ভর বলি। কি? যে ধর্মের কারণে দুটি বস্তু কণা পরস্পরের উপর মহাকর্ষ বল প্রয়োগ করতে পারে সেই ধর্মকে বলা হয় ভর। ঠিক একই রকমভাবে যে ধর্মের কারণে দুটি বস্তু কণা পরস্পরের উপর তড়িৎ বল প্রয়োগ করতে পারে সেই কারণকেই বলা হয় তড়িৎ আধান বা ইলেকট্রিক চার্জ। তাহলে তড়িৎ আধান কি? তড়িৎ আধান ভরের মতোই পদার্থের একটি অভ্যন্তরীণ বৈশিষ্ট্য। এরকম কিন্তু ব্যাপার নেই যে ইলেকট্রন না হলো, ইলেকট্রনকে কেটে ফেলা হলো, ইলেকট্রনকে ভেঙে ফেললাম, এখান থেকে তড়িৎ আধান বেরিয়ে এলো, এরকম কি কোনো ব্যাপার? আমরা কি ভর বা তড়িৎ আধান এই বৈশিষ্ট্যগুলোকে দেখতে পারি বা এরকমভাবে বুঝতে পারি? শুধু অনুভব করতে পারি। মনে কর এই যে এর যে ভর আছে আমরা কি করে বুঝবো? একে হাতে নেওয়া হলো, অভিকর্ষ বা মহাকর্ষ আছে বলেই এর ভর আমরা উপলব্ধি করতে পারছি। ধর অভিকর্ষ বা মহাকর্ষ যদি না থাকতো, আমরা ডিপ স্পেসে চলে গিয়েছি যেখানে কোনো ধরনের মহাকর্ষ নগণ্য, এটা ভেসে আছে। এখন যদি এটাকে আমি বল প্রয়োগ করি তাহলেও কি এর ভর আমি উপলব্ধি করতে পারবো? বুঝতে পারলি? পারবো তো, কেন পারবো না? ধরে নে অভিকর্ষ নেই, এটা আছে, এটা আছে, আমি উভয়ের মধ্যে একই পরিমাণ বল প্রয়োগ করলাম, উভয়ে কি একইভাবে যাবে? অবশ্যই। মহাকর্ষ নেই, এখানে এরা আছে, তাহলে আমি যদি উভয়ের মধ্যে একই ত্বরণ তৈরি করতে চাই, এর ভর বেশি, এর মধ্যে বল লাগবে বেশি, এর ভর কম, এর মধ্যে বল প্রয়োগ করতে হবে কম। তাহলে কি ভর আমরা কীভাবে বুঝতে পারছি? বল প্রয়োগ করার মাধ্যমে। তাহলে ভরকে সরাসরি, কোথায় ভর দেখা আমাকে, ভর কোথায়? ভর আমরা উপলব্ধি করতে পারি, বা ভরের কারণে যে সব ঘটনা ঘটে, একটি টেবিলকে উঁচু করবি প্রবলেম হচ্ছে, কিন্তু হালকা কোনো কিছুকে ইজিলি উঁচু করা যায়। কি? ভরের ডিফারেন্স আমরা বুঝতে পারছি, তাই না? তাহলে ভর সংক্রান্ত যাবতীয় ঘটনা আমরা অনুভব করতে পারি। তড়িৎ আধান আমরা দেখতে পারবো, কিন্তু তড়িৎ আধান সংক্রান্ত যাবতীয় ঘটনা আমরা উপলব্ধি করতে পারবো।
দুটি বস্তু কণার মধ্যে আকর্ষণ, বস্তুর মধ্যে আকর্ষণ বিকর্ষণ, এই জাতীয় অনেক কিছু আমরা উপলব্ধি করতে পারি। তাহলে আবার বলছি, তড়িৎ আধান কি? ইলেকট্রন প্রোটনের মতো যে কণাগুলো, এদের মধ্যে তড়িৎ আধান বৈশিষ্ট্যটি আছে ঠিক ভরের মতোই, যদিও ভরের সঙ্গে অনেক পার্থক্য আছে, ভরের মতোই এদের মধ্যে আগে থেকেই আছে। এদেরকে তড়িৎ নতুন করে সৃষ্টি করার কোনো ব্যাপার নেই। এর পরবর্তীকালে অনেক পরে জানা গেল যে চুম্বক সংক্রান্ত যাবতীয় ঘটনা, তড়িৎ সংক্রান্ত যাবতীয় ঘটনা তড়িৎ আধানের কারণে হয়, এটা আমরা জানলাম। অনেক বছর পরে এই যে 1820 সালে এবং 1831 সালে ওরস্টেড এবং মাইকেল ফ্যারাডে ওনাদের গবেষণার পর, আবিষ্কারের পর জানা গেল যে চুম্বক সংক্রান্ত যাবতীয় ঘটনাও কিন্তু তড়িৎ আধানের সঙ্গেই সংযুক্ত। মানে তড়িৎ আধান আছে বলেই তড়িৎ সম্পর্কিত ঘটনা ঘটে এবং চুম্বক সম্পর্কিত ঘটনা ঘটে। তাহলে আমরা কি বলবো? এখন যদি তড়িৎ আধানের সঙ্গে আরেকটু মডিফিকেশন করে কি দাঁড়াবে, যে তড়িৎ আধান হলো পদার্থ গঠনকারী মৌলিক কণা, ইলেকট্রন প্রোটন, এদের একটি নিজস্ব বা অভ্যন্তরীণ বৈশিষ্ট্য, মৌলিক বৈশিষ্ট্য, যার কারণে বিভিন্ন ধরনের কি তাড়িতিক এবং চুম্বকীয় ঘটনা আমরা পর্যবেক্ষণ করতে পারি। তাহলে এই যে ক্লাস 12-এর আমাদের যে পড়া শুরু হলো ইলেকট্রোস্ট্যাটিক্স, এখানে আমাদের তড়িৎ আধান সম্পর্কিত পড়া, তড়িৎ আধান যেখানে স্থির। তারপরে আমরা পড়ব প্রবাহী তড়িৎ বা চলতড়িৎ, সেখানে তড়িৎ আধানের গতি সংক্রান্ত বিষয়গুলি আমাদের জানতে হবে। তারপরে আমরা ইলেকট্রোম্যাগনেটিজম, চুম্বকত্ব পড়ব, সেখানে আমরা তড়িৎ আধানের গতির কারণে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয় বা বিভিন্ন চুম্বকীয় ঘটনা ঘটে, সেগুলো আমরা জানব। তারও পরে আমরা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ দেখব, সেখানেও আমরা দেখব যে একটি তড়িৎ আধান ত্বরণ সহ গতিশীল হলে কি কি ঘটনা ঘটে। তো বল, মুক্ত ইলেকট্রন বলতে কি বোঝায়? পরিবাহীর ক্ষেত্রে বা ধাতুর ক্ষেত্রে। তাহলে ধাতু বা পরিবাহীদের ক্ষেত্রে কি, ওদের সর্ববহিস্থ কক্ষের যে ইলেকট্রন থাকে সেটির দূরত্ব নিউক্লিয়াস থেকে অনেকটাই বেশি হয়, ফলে খুব সামান্য পরিমাণে, নিউক্লিয়াসের সঙ্গে ওর আকর্ষণ খুব কম হয়, ফলে ওকে খুব কম শক্তি প্রয়োগ করেই নিউক্লিয়াস থেকে বের করে নেওয়া যায়। বা একটি ধাতুর মধ্যে একটি ইলেকট্রন, একটি ধাতুর মধ্যে, ধর এটি একটি ধাতুর পৃষ্ঠ, এটি হলো নিউক্লিয়াস এবং এটি হলো সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন। এটি কি নিউক্লিয়াসের সঙ্গে এর বন্ধন এতই দুর্বল যে এটি কার্যত ধাতুর মধ্যে ঘুরে বেড়াতে পারে। একটি বদ্ধ পাত্রের মধ্যে যদি গ্যাস রাখা হয়, তাহলে গ্যাস অণুগুলি কি এই পাত্রের অভ্যন্তরে এলোমেলোভাবে ছুটে বেড়াতে পারে। ঠিক একই রকমভাবে একটি ধাতুর মধ্যে, ধাতুর পরমাণুর মধ্যে ওর সর্ববহিস্থ কক্ষে যে ইলেকট্রনটি আছে সেটি কার্যত ঘুরে বেড়াতে পারে, যেহেতু এর সঙ্গে নিউক্লিয়াসের আকর্ষণ অত্যন্ত কম। এই কারণেই এই সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনগুলোকে আমরা মুক্ত ইলেকট্রন বলি। মুক্ত বলতে এরা নিউক্লিয়াস থেকে একেবারেই মুক্ত তা কিন্তু নয়, নিউক্লিয়াসের সঙ্গে এদের বন্ধন অত্যন্ত নগণ্য বলে এরা এখন এইখানে ঘুরে বেড়াতে পারে ফ্রিলি। এর মধ্যে মুক্ত ইলেকট্রনগুলো এর র্যান্ডমলি এলোমেলোভাবে ভেতরে ঘুরে বেড়াচ্ছে। মানে জেনারেলি কি হওয়া উচিত, ইলেকট্রন নিউক্লিয়াসের সঙ্গে বাইন্ডেড, একদম টাইটলি বাইন্ডেড, ওর নড়াচড়ার কোনো জায়গা নেই, এরকম হওয়া উচিত। কিন্তু ধাতুর ক্ষেত্রে কি হয়, সর্ববহিস্থ কক্ষে একটি দুটি ইলেকট্রন থাকে, নিউক্লিয়াস থেকে অনেক দূরে হওয়ায় এরা কি ফ্রিলি মুভ করতে পারে বা খুব সামান্য পরিমাণ এনার্জি গেইন করলে এরা আলাদা হয়ে যেতে পারে। এরা গ্যাস পার্টিকেল, গ্যাস অণুর মতোই র্যান্ডমলি ঘুরে বেড়াতে পারে বলে এদেরকে কখনো কখনো ইলেকট্রন গ্যাস এরকমভাবেও বলা হয়ে থাকে। এটি আমরা জানলাম। এর কারণ হচ্ছে এটি জানলে আমরা কি বুঝতে পারবো, পরিবাহী এবং অন্তরক এদের মধ্যে পার্থক্য। তাহলে পরিবাহী কারা? যাদের মধ্য দিয়ে তড়িৎ আধান সহজেই চলাচল করতে পারে তারা হলো পরিবাহী। বুঝতেই পারিস পরিবাহীর মধ্যে মুক্ত ইলেকট্রনের সংখ্যা অনেক বেশি থাকে, তাই এরা পরিবাহী হয়। মনে কর এটি একটি ধাতুর দণ্ড, এর মধ্যে পরমাণু আছে, অজস্র পরমাণু আছে। তাহলে এর মধ্যে কি মুক্ত ইলেকট্রনগুলো ঘুরে বেড়াবে। এখন মনে কর এই ধাতুর দণ্ডটি নিস্তড়িৎ ছিল, মানে এর মধ্যে আগে থেকেই কোনো তড়িৎ ছিল না। এখন আমরা এর মধ্যে বাড়তি কিছু ইলেকট্রন দিয়ে দিলাম। তাহলে বাড়তি কিছু ইলেকট্রন দিয়ে দিলে কি হবে বুঝতেই পারিস। ধর এর মধ্যে আমরা 1 লক্ষ ইলেকট্রন দিয়ে দিলাম। তাহলে এই 1 লক্ষ বাড়তি ইলেকট্রন যে এর মধ্যে দেওয়া হলো, সেই ইলেকট্রনগুলি কি শুধুমাত্র এইটুকু জায়গার মধ্যেই সীমাবদ্ধ থাকবে নাকি সর্বত্র ছড়িয়ে পড়বে? সর্বত্র ছড়িয়ে পড়বে, তাই না? তার মানে কি এর মধ্য দিয়ে ইলেকট্রনগুলো সহজেই চলাচল করতে পারছে, অর্থাৎ এটি হলো পরিবাহী বা কন্ডাক্টর। কিন্তু অন্যদিকে ধর একটি প্লাস্টিক নেওয়া হলো, প্লাস্টিকের দণ্ড, এটা হলো প্লাস্টিক।
একটি প্লাস্টিকের দণ্ড যদি না হয়, এর মধ্যে যদি আমরা 1 লক্ষ ইলেকট্রন দিয়ে দিই, তাহলে এই ইলেকট্রনগুলি কিন্তু এর সর্বত্র ছড়িয়ে পড়বে না, অল্প কিছু জায়গার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। সর্বত্র ফ্রিলি কি চলাচল করতে পারছে আধানগুলি? না। তাহলে এটি তড়িতের কুপরিবাহী বা অন্তরক। তাহলে কি বলবো? যেসব পদার্থের মধ্য দিয়ে তড়িৎ আধান সহজেই চলাচল করতে পারে সেগুলো হচ্ছে তড়িতের সুপরিবাহী বা পরিবাহী, কিন্তু যেগুলির মধ্য দিয়ে তড়িৎ চলাচল করতে পারে না সেগুলো হলো অন্তরক বা অপরিবাহী। পরিবাহীর ক্ষেত্রে মুক্ত ইলেকট্রনের সংখ্যা অত্যন্ত বেশি হয়, আর অন্তরকের ক্ষেত্রে মুক্ত ইলেকট্রনের সংখ্যা নগণ্য হয়। তোরা নিশ্চয়ই পড়েছিস প্লাস্টিক বা এই ধরনের যে কোনো অন্তরক পদার্থ যেগুলি আছে সেগুলির ক্ষেত্রে কি ওই সমযোজী বন্ধন থাকে, দৃঢ়ভাবে আবদ্ধ থাকে, নিউক্লিয়াসের সঙ্গে ইলেকট্রনগুলির আকর্ষণ অত্যন্ত বেশি থাকে, ফলে ইলেকট্রনগুলির ফ্রি হওয়ার কার্যত সেরকম কোনো সুযোগ থাকে না। অনেক বেশি পরিমাণ এনার্জি দিয়েও ইলেকট্রনগুলিকে মুক্ত ইলেকট্রনে রূপান্তর করা যায় না। আরও একটি মাঝামাঝি ধরনের পদার্থ আছে, একে আমরা কি বলি? অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। এদের মধ্যে মুক্ত ইলেকট্রনের সংখ্যা কুপরিবাহী বা অন্তরকের তুলনায় কিছুটা বেশি থাকে, কিন্তু পরিবাহীর তুলনায় অনেক কম। সিলিকন, জার্মেনিয়াম এরা হচ্ছে অর্ধপরিবাহী। তাহলে দেখ, প্রথমে আমরা দেখে নিই পরিবহন দ্বারা আহিতকরণ। তাহলে আহিতকরণ অর্থাৎ চার্জিং। তাহলে পরিবহন দ্বারা আহিতকরণ বলতে কি বোঝায়? মনে কর একটি বস্তু, এটি নিস্তড়িত, এর মধ্যে কোনো তড়িৎ আধান নেই। কেন? কারণ আমরা জানি পরমাণু নিস্তড়িত, পরমাণুর মধ্যে সমান সংখ্যায় ইলেকট্রন এবং সমান সংখ্যায় প্রোটন থাকে, তার ফলে পরমাণুর মোট তড়িৎ আধান শূন্য হয়। তাহলে এটি একটি বস্তু, এটি হলো নিস্তড়িত। তোরা বুঝতেই পারিস এর মধ্যে যদি ইলেকট্রনের সংখ্যা বেশি থাকে তাহলে এটি ঋণাত্মক তড়িৎগ্রস্ত হবে। যদি প্রোটনের সংখ্যা বেশি থাকে, অর্থাৎ আমরা যদি কিছু পরিমাণ ইলেকট্রন বের করে নিতে পারি, তাহলে এটির আধান কী হবে? ধনাত্মক হবে। তাহলে মনে কর এটি হলো নিস্তড়িত। এখন মনে কর একটি ধাতব দণ্ড, এটি হচ্ছে ঋণাত্মক তড়িৎগ্রস্ত। এর মানে কি? এর মধ্যে ইলেকট্রন অনেক বেশি রয়েছে, বাড়তি ইলেকট্রন রয়েছে। এই ধাতব দণ্ডটিকে এই ধাতুটির সঙ্গে টাচ করিয়ে দেওয়া হলো, অর্থাৎ স্পর্শ করানো হলো, কন্ট্যাক্ট করানো হলো। তাহলে কি হবে? বুঝতেই পারিস এই ধাতব দণ্ড থেকে ইলেকট্রন, এর মধ্যে যে বাড়তি ইলেকট্রনগুলি রয়েছে তার অনেকগুলি, বেশ কিছু এর মধ্যে প্রবেশ করবে। ফলে কি হবে? তারপর মনে কর এই দণ্ডটিকে আমরা কন্ট্যাক্ট বিচ্ছিন্ন করলাম, সরিয়ে নিলাম। এর ফলেও কি? এখন এর মধ্যে কি বাড়তি কিছু ইলেকট্রন এসে গেল, অর্থাৎ এই বস্তুটি আগে নিস্তড়িত ছিল, এখন তড়িৎগ্রস্ত হয়েছে। তাহলে আমরা স্পর্শ করিয়ে একে তড়িৎগ্রস্ত করলাম, একেই বলা হয় পরিবহন দ্বারা আহিতকরণ বা চার্জিং বাই কন্ডাকশন। বুঝতেই পারিস এখানে ইলেকট্রন পরিবাহিত হলো এই ধাতুটির মধ্য দিয়ে। তাহলে এটা কি হলো? পরিবহন দ্বারা আহিতকরণ। এবার বলতো, ধর এইটা যদি ধাতু না হতো, আমি মনে করলাম এটা একটা ধাতু, মনে করো এটা একটা প্লাস্টিক, কুপরিবাহী, তাহলে কি হতো বল? এটা হলো প্লাস্টিক। এইবার একটি ধাতব দণ্ড যেটি আগে থেকে আহিত ছিল, মনে কর এবার এটি ধনাত্মক তড়িৎগ্রস্ত। এর অর্থ কি? এর মধ্যে ইলেকট্রনের সংখ্যা কম আছে, আমরা কোনোভাবে বাইরে থেকে শক্তি প্রয়োগ করে এর মধ্যে থেকে কিছু পরিমাণ ইলেকট্রন বের করে নিয়েছি। এখন যদি এর সঙ্গে এটিকে স্পর্শ করানো হয় তাহলে কি হবে? এর ফলে কি হবে? এটি এইখান থেকে কিছু পরিমাণ ইলেকট্রনকে বের করে নেবে, কিন্তু এই দিকের থেকে কোনো ইলেকট্রন কি বেরিয়ে এর মধ্যে যাবে? যেহেতু এটি প্লাস্টিক, অপরিবাহী বা অন্তরক, ফলে এই সামান্য এখান থেকেই কয়েকটি ইলেকট্রন বেরিয়ে এর মধ্যে এন্ট্রি করবে। ফলে কি হবে? এর সামান্য এইটুকু জায়গার কিছু অংশ কি হবে বল? কিছু অংশ পজিটিভ হয়ে যাবে। বুঝতে পারছিস? এইখান থেকে ইলেকট্রন বেরিয়ে এর মধ্যে গেল, ফলে এই বস্তুটির এই দিকের কিছু অংশ পজিটিভ হবে। আমরা কি বলবো? যে ধনাত্মক আধান আমরা এর মধ্যে দিয়ে দিলাম। আসলে কি আমরা কোনো বস্তুকে ধনাত্মক আধান দিতে পারি? আমরা শুধুমাত্র ইলেকট্রনকে বের করে নিতে পারি বা বাড়তি ইলেকট্রনকে কোনো বস্তুর মধ্যে দিয়ে দিতে পারি। প্রোটন আছে নিউক্লিয়াসের মধ্যে টাইটলি বাউন্ডেড। প্রোটনকে কি আমরা এভাবে বের করতে পারবো? কোনোভাবেই প্রোটনকে বের করার উপায় নেই। তাহলে আমরা অনেক সময় বলে থাকি যে কোনো বস্তুকে ধনাত্মক আধান দেওয়া হলো। আসলে কি আমরা ধনাত্মক আধান দেই? আমরা যদি ইলেকট্রন দেই তাহলে সেটি ঋণাত্মক আধান আমরা ওর মধ্যে সঞ্চার করলাম। যদি ইলেকট্রন বের করে নেই তার অর্থ হলো ধনাত্মক আধান দেওয়া হলো। আমরা ধনাত্মক আধান দিই না, আমরা ইলেকট্রন বের করে নিই। অনেকটা এইরকম, একজনকে জিজ্ঞাসা করা হলো যে দাদা এই রাস্তাটা কোথায় গেছে, তো সে উত্তর দিল যে রাস্তা কোথাও যাবে না, আপনিই যাবেন। তো
তো বুঝতে পারলি, মানে ধনাত্মক আধান যাবে না, ইলেকট্রনই বেরিয়ে আসবে। তাহলে বুঝতে পারলি, তাহলে কি হলো এটা? এটা হলো চার্জিং বাই কন্ডাকশন, অর্থাৎ পরিবহন দ্বারা আহিতকরণ। পরিবহন মানে কি? টাচ হবে, কন্ট্যাক্ট। তোরা পরিবহন ক্লাস 10-এ তাপের ক্ষেত্রে পড়েছিস, 11-এ তাপের ক্ষেত্রে পড়েছিস। একটি ধাতব দণ্ড, একে আগুনের মধ্যে দেওয়া হলো, আমরা এই প্রান্তে যদি ধরে থাকি কি হবে? আমাদের গরম লাগবে। তার মানে কি? তাপের ভেতর দিয়ে আসছে, অর্থাৎ যেখানে কন্ট্যাক্টের প্রয়োজন সেটা হচ্ছে পরিবহন। এরপরে আমরা দেখব আবেশের দ্বারা আহিতকরণ। আচ্ছা, মনে কর এই একটা ধাতব দণ্ড, এবার এর কাছাকাছি একে স্পর্শ না করিয়ে আরেকটি ধাতব দণ্ড রাখা হলো, যেটি মনে কর ধনাত্মক আধানে আহিত। এবার বল কি হবে? এটিও ধাতু, এটিও ধাতু, কি হবে? বুঝতেই পারিস এটি ধাতু, এর মধ্যে অনেক মুক্ত ইলেকট্রন আছে। তাহলে এই ধনাত্মক আধান কি করবে? এর মধ্যে যে মুক্ত ইলেকট্রনগুলো আছে তাদের কি এই দিকে আকর্ষণ করবে। ফলে যত মুক্ত ইলেকট্রন আছে তাদের মধ্যে অনেকগুলি, সবগুলি নয় কিন্তু অনেকগুলি এর কাছাকাছি চলে আসবে। অন্যদিকে এই দিকে যেই পরমাণুগুলি ছিল এগুলো নিস্তড়িত ছিল। এখন দেখ এই দিকের পরমাণুগুলি যে নিস্তড়িত ছিল, এদিক থেকে ইলেকট্রন কিছু এই দিকে চলে এসেছে। তাহলে এই দিকের পরমাণুগুলির মধ্যে কি ইলেকট্রনের ঘাটতি দেখা দেবে। তাহলে কি এই দিকের পরমাণুগুলি কি আর নিস্তড়িত থাকবে? পজিটিভ হয়ে যাবে। বুঝতে পারলি? এখন মনে কর তুই এক টুকরো কাগজ এর এখানে নিয়ে এলি, কি আকর্ষণ করবে? তার মানে কি এখন এই বস্তুটি, এই দণ্ডটি তড়িৎগ্রস্ত হয়েছে কি হয়নি? এটা তড়িৎগ্রস্ত হয়েছে। এর সঙ্গে কি কোনো কন্ট্যাক্ট আছে? তাহলে কন্ট্যাক্ট নেই, শুধুমাত্র পাশাপাশি থাকার কারণেই এর মধ্যে তড়িতের সৃষ্টি হলো। এই ঘটনাকেই বলি আমরা তড়িৎ আবেশ বা ইন্ডাকশন। অর্থাৎ পাশাপাশি থাকার কারণে যেই বৈশিষ্ট্য একটির থেকে আরেকটির মধ্যে সঞ্চার হলো। এখন ধর এটিকে এখান থেকে সরিয়ে নেওয়া হলো, এটাকে যদি আমরা সরিয়ে নেই তাহলে আবার আধান নিউট্রাল হয়ে যাবে, মুক্ত ইলেকট্রনগুলো চারদিকে ছড়িয়ে পড়বে, সমস্ত পরিবাহী দণ্ডটি আবার নিস্তড়িত হয়ে যাবে। তাহলে তড়িৎ আবেশ কি? একটি তড়িৎগ্রস্ত বস্তু যদি অন্য একটি বস্তুর খুব কাছাকাছি থাকে তাহলে ওই বস্তুটি সাময়িকভাবে তড়িৎগ্রস্ত হয়। এই ঘটনাকেই বলা হয় তড়িৎ আবেশ। তো এবার আমরা দেখব যে তড়িৎ আবেশের মাধ্যমে কিভাবে আমরা সমান এবং বিপরীত পরিমাণ আধান তৈরি করতে পারি। মনে কর দুটি ধাতব গোলক নেওয়া হলো, এরা পরস্পরের সঙ্গে সংযুক্ত, একদম অনুরূপ ধাতব গোলক। এরা অন্তরিত, মানে মনে কর এরা একটি প্লাস্টিকের স্ট্যান্ডের মাধ্যমে এদেরকে দাঁড় করানো আছে, এরা পরস্পরকে টাচ করে আছে। মনে কর এটা হলো এ, এটা হলো বি, নাম দিলাম। এই দুটি গোলক একই উপাদান দিয়ে তৈরি এবং এরা আইডেন্টিক্যাল, মানে এদের ব্যাসার্ধ সমান। বুঝতে পারলি? এরপর মনে কর এই দুটিকে এদের কাছাকাছি একটি তড়িৎগ্রস্ত বস্তু আনা হলো, ধরে নিলাম এর আধান হচ্ছে নেগেটিভ। এই নেগেটিভ আধান, এই দুটি ধাতব গোলক, এই নেগেটিভ আধান এদের মধ্যে যে নেগেটিভ চার্জগুলো, মুক্ত ইলেকট্রনগুলো আছে এদেরকে বিকর্ষণ করবে। বিকর্ষণ করে কি যথাসম্ভব দূরে পাঠিয়ে দেবে। এই নেগেটিভ আধানগুলির কারণে এর মধ্যে থাকা মুক্ত ইলেকট্রনগুলি বিকর্ষিত হয়ে যথাসম্ভব দূরে চলে যাবে। অন্যদিকে তাহলে এই দিক থেকে মুক্ত ইলেকট্রনগুলো এই দিকে চলে যাবে যথাসম্ভব এখান থেকে দূরে। ফলে এই দিকের পরমাণুগুলি নিস্তড়িত থাকবে না, এরা হয়ে যাবে পজিটিভ। নেগেটিভলি চার্জ একটি বস্তু রাখা হলো, এখানে থাকা মুক্ত ইলেকট্রনগুলিকে বিকর্ষণ করবে, ঠেলে যথাসম্ভব দূরে পাঠিয়ে দেবে। ফলে এই প্রান্ত কি হবে? স্লাইটলি নেগেটিভ, এই প্রান্ত হবে স্লাইটলি পজিটিভ। যত মুক্ত ইলেকট্রন আছে সবাই কিন্তু যাবে না, কারণ এই ইলেকট্রনগুলো তো নিজেদেরকেও বিকর্ষণ করবে। খেয়াল কর এখানে যে ইলেকট্রন আছে এই ইলেকট্রন তো একেও বিকর্ষণ করবে। ফলে এই ইলেকট্রনও কি এই প্রান্তে আসতে পারবে? আসতে পারবে না। ফলে কিছু ইলেকট্রন এখানে আসবে, খুব তাড়াতাড়ি একটা সাম্যাবস্থা এখানে সৃষ্টি হবে। একই রকমভাবে এই দিকের যে পরমাণুগুলি ছিল এরা ইলেকট্রন হারালো, ফলে এই দিকের পরমাণুগুলি হয়ে যাবে পজিটিভ। এই বস্তুটি যত বেশি নেগেটিভ হবে এই প্রান্ত তত বেশি পজিটিভ, এই প্রান্ত তত বেশি নেগেটিভ হবে। এইবার কি করা হলো? এইবার এই বস্তুটিকে এখানেই রেখে দেওয়া হলো এবং এদের আমরা কন্ট্যাক্ট বিচ্ছিন্ন করে দিলাম। জাস্ট এদেরকে সামান্য দূরে সরিয়ে দেওয়া হলো, খুব বেশি দূরে না। এই বস্তুটিকে আগের জায়গাতে রেখেই এদের মধ্যে কন্ট্যাক্ট শুধু বিচ্ছিন্ন করে দেওয়া হলো, সামান্য দূরে সরিয়ে নেওয়া হলো। তাহলে কি হবে? একই রকমভাবে এদের মধ্যে তড়িৎ আধান যেমন ছিল থাকবে।
এরপর কি করা হলো, এরপর এই বস্তুটিকে সরিয়ে দেওয়া হলো। এখান থেকে ইলেকট্রন এখানে বেশি, এবার এই বস্তুকে সরিয়ে দিলাম। ইলেকট্রনগুলি কি এখান থেকে এখানে জাম্প করবে? ইলেকট্রনগুলি এখান থেকে এখানে জাম্প করবে না, করতেও পারে, আমরা অতটা আধান তৈরি করিনি যাতে ইলেকট্রনগুলো জাম্প করবে। এখন এই ইলেকট্রন এবং এখানে এই ধনাত্মক আধান এবং এখানে ঋণাত্মক আধান এরা পরস্পরকে আকর্ষণ করবে, ফলে কি এরা এই প্রান্তে চলে আসবে। কি তাই হবে? তো এটি নেই, ধনাত্মক এবং ঋণাত্মক আধান আকর্ষণ করবে, ফলে এরা কাছাকাছি চলে আসবে। ইলেকট্রনগুলি জাম্প করতেও পারে যদি প্রচণ্ড পরিমাণ নেগেটিভ হয় এবং এটি যদি প্রচণ্ড পরিমাণ পজিটিভ হয়, তাহলে এইখানে বাতাস বা কোনো কিছু থাক না থাক ইলেকট্রনগুলি এখান থেকে এখানে জাম্প করতে পারে। কিন্তু আমরা অত পরিমাণ তড়িৎ আধান সঞ্চার করে নিয়ে যে এরা জাম্প করে যাবে। এখন এইরকম থাকবে। এরপরে এদের মধ্যে দূরত্ব আরও বাড়িয়ে দেওয়া হলো। মনে কর এখন এদেরকে আমরা আরও দূরে সরিয়ে নিলাম, অর্থাৎ যথেষ্টই দূরে। এখন কি হয় বলতো, এখন এই দুটি গোলক যেহেতু ধাতু পরিবাহী, ফলে এর যে ধনাত্মক আধান এটি চারদিকে সমানভাবে ছড়িয়ে পড়বে এবং এর ঋণাত্মক আধান এর মধ্যে চারদিকে ছড়িয়ে পড়বে। দেখ এখন তাহলে দেখ, সবার প্রথমে এই গোলকের মধ্যে কোনো তড়িৎ আধান ছিল না, এখন এর মধ্যে কি হলো? পজিটিভ। এই গোলকের মধ্যে কোনো তড়িৎ আধান ছিল না, এই গোলক কি হলো? নেগেটিভ। তাহলে আমরা কি এদের মধ্যে তড়িৎ আধান সৃষ্টি করতে পারলাম কিভাবে? কোনো কিছু টাচ করিয়েছি, কি কাছাকাছি রেখে আবেশের মাধ্যমে আমরা এদের মধ্যে তড়িৎ আধান সঞ্চার করেছি। এটি হলো আবেশের মাধ্যমে আহিতকরণ, চার্জিং বাই ইন্ডাকশন। এবং দেখ, যেহেতু এই গোলক দুটি আইডেন্টিক্যাল, একদম একই রকম, ফলে এই গোলকের মধ্যে যত পরিমাণ ধনাত্মক আধান হবে এই গোলকের মধ্যে ঠিক তত পরিমাণ ঋণাত্মক আধান সৃষ্টি হবে।